আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও হতে যাচ্ছে। ভিডিওর পুরো অংশ জুড়েই থাকবে মোটামুটি এক্সপেরিয়েন্স শেয়ারিং এবং নতুনদের জন্য কিছু ইনসাইট দেবার চেষ্টা, বা যারা জব অ্যাসপিরেন্ট আছেন তাদের জন্য কিছু ইনসাইটমূলক কথাবার্তা এক্সপেরিয়েন্স শেয়ার করব আমার। সেখান থেকে কিছুটা ইনসাইটও থাকবে অবশ্যই। তো মূলত এক্সপেরিয়েন্স শেয়ার করবো আমার লাইভ এমসিকিউ অ্যাপের যে জার্নিটা কবে থেকে শুরু করলাম, কীভাবে পরীক্ষা দিতাম, ফার্স্টে কী ধরনের ডিফিকাল্টিস ফেস করতাম, বা সেগুলো কীভাবে ওভারকাম করার চেষ্টা করেছি, এই সকল ইনফরমেশন। পরবর্তীতে আমার যে জব জার্নিটা 2021 থেকে শুরু করে 2024 পর্যন্ত জার্নিটা আমি পুরোপুরি আসলে বলা এক ভিডিওতে সম্ভব না। আমি যতটা পারা যায় সামারি করে বলার চেষ্টা করব, যেখান থেকে আপনারা ইনসাইটগুলো কালেক্ট করতে পারবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। লাইভে আজকে 1000তম আর কি পাস করলাম আর কি। তো এটা টোটাল পরীক্ষা দিয়েছি 1776। এখানে দেখতে পাচ্ছেন টোটাল কোশ্চেন্স ফেস করেছি কিন্তু 1 লাখেরও বেশি। আমি সবসময় লাইভে বলি যে যারা লাইভে নতুন আছেন বা অল্পেই হতাশ হয়ে যান, তারা মিনিমাম ভাই 10,000 কোশ্চেন ফেস করেন আগে। 10,000টা আপনি সেটা আপনার যতগুলো পরীক্ষায় লাগুক 10,000 কোশ্চেন ফেস করতে, বাট 10,000 কোশ্চেন ফেস করার পরে তারপরে আপনি ফ্রাস্ট্রেটেড হন বা দেখা যাচ্ছে আপনি ডিপ্রেশনে পড়ে যান, সেটা মানা যায়। বাট 10,000 বা 20,000 কোশ্চেন ফেস করার আগেই লাইভে এসে হাল ছেড়ে দেওয়া বা ডিপ্রেসড হয়ে যাওয়া, এইটা আসলে করা যাবে না। আপনাকে লেগে থাকতে হবে। হ্যাঁ, আমার টোটাল কোশ্চেন 1,04,000, 1 লাখের উপরে কিন্তু আমি টোটাল কোশ্চেন ফেস করেছি। তো আমার এখানে পরীক্ষা দেওয়া শুরু বেসিক্যালি এখানে যেটাই দেখাক না কেন 2019 দেখাচ্ছে, বাট 2021 থেকে আমি পরীক্ষা দেওয়া শুরু করছি। 2021-এর এপ্রিল আমার অনার্স ফাইনাল শেষ হয় 2021-এর ফেব্রুয়ারি মাসে, এবং তারপরে পরবর্তীতেই আর কি আমি মোটামুটি মার্চের শেষের দিকে বা এপ্রিল থেকে মার্চ এপ্রিল এই সময় থেকে লাইভ এমসিকিউ অ্যাপটা থেকে পড়াশোনা আর কি শুরু করি আর কি, মানে সিরিয়াস লেভেলের আর কি, বা যেটা পরীক্ষা দেওয়া, প্যাকেজ কেনা, রেগুলার পরীক্ষার টাচে থাকা, ওই লেভেলের যে পড়াশোনাটা। 43 তখন ছিল সামনে আমার 43 বিসিএস প্রিলি। তো সেটা বেস করে পড়াশোনা করতেছিলাম, পরীক্ষা দিচ্ছিলাম। বাট ফার্স্টে যেহেতু প্রথম অবস্থায় ছিল, প্রথমে সবার যেটা হয় অনেক বেশি স্ট্রাগল করা, পাস না করা, বারবার পরীক্ষা দেওয়া, ফেল করা। তো এই জিনিসগুলো আমার সাথেও ঘটছে। প্রথম আর কি পাস করতে পারতাম না, বাট চেষ্টা চালাইতাম। মানে পাস করতেছি না জন্য যে হতাশ হয়ে যাব, মানে ওই লেভেলের আর কি হতাশা আসতো না। এখন কেন আসতো না জানি না। আমি মনে করতাম যে আমি যদি এভাবে পরীক্ষা দিয়ে এক সময় যে পাস করতে থাকবো এবং ভালো কিছু করবো আর কি, সেই একটা বিশ্বাস ভেতর থেকে ছিল আর কি, আলহামদুলিল্লাহ। তো আমার একটা ব্যাপার ছিল যে আমি যেটা ফুল মডেল টেস্ট, যেটা অনেকেই স্কিপ করেন, বা অনেকে ভাবেন যে ফুল প্রিপারেশন নিব, সব শেষ করব, সিলেবাস একবার করে রিডিং দিব, ডাইজেস্ট পড়বো, বইটই একবার করে শেষ করব, তারপরে ফুল মডেল টেস্ট দিব। বাট আমি এখানে একটু অন্যভাবে স্রোতের বিপরীতে গিয়েছিলাম। আমি একদম প্রথম দিন থেকে প্রিপারেশনের শূন্য অবস্থা থেকে আমি ফুল মডেল টেস্ট দিয়ে যাচাই করতাম যে আমি একদম শূন্য অবস্থায় আছি, আমার কোনোই প্রিপারেশন নাই। এই অবস্থায় আমাকে যে জিনিসটা ফেস করতে হবে, বিসিএস এর 200 মার্কের পরীক্ষা, তো এই 200 মার্কের পরীক্ষাতে আমি কত পাই বা আমার কি অবস্থা, তখন ওইখান থেকে কিন্তু আমি একটা জাজমেন্ট করতে পারবো যে আমার কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, তো এই ফুল মডেল টেস্টটা আমি প্রথম থেকেই একদমই মিস দিতাম না। মোটামুটি এটা মার্চ মাস থেকেই চেষ্টা করতাম সবগুলো ফুল মডেল টেস্টেই অ্যাটেন্ড করার। তো প্রথমে স্বাভাবিক অনেক খারাপ রেজাল্ট আসে, হয়তো প্রথমে 50-60 এরকম নাম্বার পাই। হ্যাঁ, খুব শোচনীয়ভাবে ফেল যাকে বলে আর কি। তো ফেল করতে থাকি, বাট আস্তে আস্তে গ্রাফটা ঊর্ধ্বমুখী হতে থাকে, টুকটাক করে আস্তে আস্তে আগাইতে থাকে। তো এটা করতে করতে সম্ভবত আমি প্রথম লাইভের ফুল মডেল টেস্টে পাশ করি জুনের 4 তারিখে। তো কাকতালীয়ভাবে সেটা আমার মায়েরও জন্মদিন। তো যাই হোক, তো জুনের 4 তারিখে পাশ করার পর তারপর থেকে এখন আর অন্য লাইভের অন্য পরীক্ষাগুলোতে ফেল করলেও লাইভের ফুল মডেল টেস্ট আর কখনোই ফেল করি নাই, ওই পাসটার পর থেকে আর কি। কারণ ফুল মডেল টেস্ট এমন একটা জায়গা যেখানে আপনি পাস করা মানে আপনার মোটামুটি কিন্তু প্রিপারেশন কমপ্লিট, জাস্ট এখন টাচের উপরে থাকা, রেগুলার টাচের উপরে থাকা। তো এই আর কি।
প্রথমে যে প্রবলেমগুলো ফেস করতাম সেগুলো ওভারকাম করেছি মূলত হচ্ছে লাইভের আর্কাইভটা থেকেই বলতে গেলে অলমোস্ট আর কি। আমি প্রচুর লাইভের আর্কাইভ সলভ করতাম, প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো দেখার চেষ্টা করতাম, সেগুলো থেকে পরীক্ষা দিতাম, সেগুলোর কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ সলভ করতাম, খাতায় লিখে রাখতাম। তো আর্কাইভ কীভাবে সলভ করা যায় সেটার একটা ভিডিও আছে, লাইভ এমসিকিউ অ্যাপ ইউজিং স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে আর কি ওই ভিডিওটা দেখে নিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আর্কাইভ সলভ করে লাইভে কীভাবে পাস করবেন বা ইজিলি আর কি লাইভ এমসিকিউতে ভালো করতে পারবেন, শুধু লাইভ এমসিকিউতে না, জব পরীক্ষাগুলোতেও ভালো করতে পারবেন, সেই ব্যাপারে হচ্ছে বলা আছে সেটা। তো এই আর কি 43 প্রিলির জন্যই পড়াশোনা করছিলাম সেই সময়টাতে। আর তখন হচ্ছে আমি একটা গ্রুপে যুক্ত ছিলাম, লাইভের হচ্ছে এটা প্রথম গ্রুপ, বুস্টার গ্রুপ। লাইভ এমসিকিউর তখন অফিসিয়াল গ্রুপগুলো আসলে লঞ্চ করে নাই, তার আগে একটা আনঅফিসিয়াল গ্রুপ ছিল বুস্টার, পরবর্তীতে এখন এটা অফিসিয়াল গ্রুপ। বাট বুস্টার গ্রুপটা বেশ হেল্পফুল ছিল, আমাকে হচ্ছে হেল্প করছে অনেক ক্ষেত্রে আর কি প্রিপারেশন নিতে, সবার সাথে টাচে থেকে একটা কম্পিটিটিভ পরিবেশের মধ্যে থেকে প্রিপারেশন নেওয়ার জন্য, বা মানে যারা সিনিয়র ছিলেন তাদের থেকে কিছু গাইডেন্স পাওয়া, কিছু ইনসাইটগুলো পাওয়া, তো ওইগুলো হচ্ছে পাইতাম, সেক্ষেত্রে হচ্ছে অনেক হেল্প করছে। আর বর্তমানে হচ্ছে আমরা আছি, এখানে দেখতে পাচ্ছেন যে স্টাডি গ্রুপ পাওয়ার রেঞ্জার্স। আমাদের পাওয়ার রেঞ্জার্স গ্রুপ থেকে হচ্ছে গত বিসিএসেও 46তমতে 110 জনের মতন আমরা ছিলাম, তার মধ্যে 70 জন, অলমোস্ট 70+, আমরা হচ্ছে প্রিলি কোয়ালিফাই করি। তো আপনারা চাইলে হচ্ছে আমাদের পাওয়ার রেঞ্জার্স গ্রুপেও হচ্ছে যুক্ত হতে পারেন, গ্রুপের লিঙ্ক আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো যাই হোক, আসল কথায় আসি, আমার 43 প্রিলি ছিল হচ্ছে অক্টোবর মাসে, অক্টোবরের 28 তারিখে। এটাই হচ্ছে আমার প্রথম জব এক্সাম ছিল, মানে অ্যাপ্লাই করা। বাট তার আগে আমার আরেকটা পরীক্ষা ছিল অক্টোবরের 18 তারিখে হচ্ছে ফার্মেসি কাউন্সিলে। তো ওইটা হচ্ছে প্রথম জব এক্সাম দিতে যাওয়া আর কি, ফার্স্ট আর কি। এর আগে আমি কখনোই কোনো জব এক্সাম দিই নাই। 18 অক্টোবর ফার্মেসি কাউন্সিলে, ওটা হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার, BCSIR, ধানমন্ডি। তো সেখানে ছিল প্রিলির 10 দিন আগে। আমি ভাবছিলাম যে আসলে পরীক্ষা দিতে যাবো কি যাবো না, মাত্র 10 দিন সামনে আছে। কারণ তার আগে একটা পরীক্ষা বোধহয় আমি স্কিপ করছি, বোধহয় ওটা কুমিল্লা বার্ডে একটা পরীক্ষা ছিল, ওটা 44-এর আগে সম্ভবত। যাই হোক, এটাই হচ্ছে প্রথম পরীক্ষা। তো যাই হোক, দিলাম, অনেক কনফিউশনের মধ্যে ছিলাম, পরীক্ষা দিতে গেলাম। এটা হচ্ছে টোটালি হচ্ছে আমার সাবজেক্ট বেসড, আমি হচ্ছে ফার্মেসির। তো এটা হচ্ছে রিসার্চ ফার্মাকোলজিস্ট একটা পোস্ট ছিল। তো 10 জন টেকায় একটা পোস্ট ছিল মাত্র। তো আসছিল আমার রিটেনে, ওটাতে 10 জনের মধ্যে আসছিল। মানে প্রথম পরীক্ষাতে আসার একটা আলাদাই ফিলিংস ছিল আর কি, যদিও আনএক্সপেক্টেডলি, কারণ আমি ফার্মেসি পড়ার টাচে ছিলাম না। বাট আসছিল আলহামদুলিল্লাহ। তো বাট ভাইভাটা দেওয়া হয়নি আসলে। ভাইভা দেওয়া হয়নি এই কারণেই যে আমার ভাইভাটা ছিল সম্ভবত অক্টোবরের 24 কি 25 তারিখে। আর আমার হচ্ছে এদিকে 43 প্রিলি যেহেতু আমার মূল ফোকাস, তো আমি হচ্ছে প্রিলিতে ফোকাস করার জন্য আমার ভাইভাটা আমি হচ্ছে স্কিপ করছিলাম, কারণ আমার হাতে তখন আমার অনার্স ফাইনালের যে সার্টিফিকেটগুলো সেগুলো আমার হাতে এসে তখনও পৌঁছায় নাই। তো সার্টিফিকেট ছাড়া তো আসলে ভাইভা দিতে গেলেও আমাকে আবার হচ্ছে আমার প্রতিষ্ঠান পাবনায় যেতে হবে, পাবনায় যে স্যারদেরকে বলে টোলে আর কি সার্টিফিকেটের ইয়ে করে এই সময় লাগবে আর কি, আমার 2-3-4 দিন চলে যাবে। তো প্রিলির আগে তো আসলে এই রিস্ক নেওয়াটা আমার কাছে মনে হয় না খুব একটা বেটার কিছু হবে। তো যাই হোক, ওটার ভাইভা দিলাম না, 43 প্রিলি দিলাম 28 অক্টোবর। তো প্রিলি আল্লাহর রহমতে ভালোভাবেই পাশ করলাম, সম্ভবত আমার 43-এ 132-এর মতন নাম্বার ছিল আর কি। তো প্রিলিতে আমার টার্গেট এটাই ছিল যে আমি কাট মার্কেট চাইতে সবসময় যাতে 15, 20, 25 মার্কস বেশি রাখতে পারি। তো আসলে সেটার জন্য চেষ্টা করতাম যে আমার মডেল টেস্টগুলোতেও আর কি আমি ওইভাবে ওই অ্যাপ্রোচেই হচ্ছে দেখাইতাম, বা ওইভাবেই হচ্ছে সবগুলো পড়াশোনা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতাম, যে কাট মার্কেট যে প্যারা, পরীক্ষা দিয়ে এসে যে 2 মার্ক 4 মার্কের জন্য আমার আসবে কি আসবে না, এটা একটা হিউজ একটা প্যারা। ওই রেজাল্টের আগে পর্যন্ত আসলে পড়াশোনায় হয় না। তো আমি ওই প্যারাটা অ্যাভয়েড করার জন্য সবসময় চাইতাম যাতে, মানে চেষ্টা করতাম, এখন চাইলেই যে আসবে তা না, আমি চেষ্টাটা করতাম যাতে কাট মার্কেট চাইতে অ্যাটলিস্ট 15-20 মার্ক একটা আমি একটা অ্যাডভান্টেজ পাই, একটা অ্যাডভান্টেজে থাকি। তো সেই জায়গাটাই থাকার চেষ্টাটাই করতাম। তো এরপরে হচ্ছে আমার এটার পরবর্তীতে সিনিয়র অফিসার প্রিলিটা আসে, এটা হচ্ছে 2019 সাল ভিত্তিক। 19 সাল ভিত্তিক প্রিলিটা হচ্ছে 1 মাস পরেই, 2021-এর নভেম্বরের 27 তারিখ। নভেম্বরের 27 তারিখে প্রিলি দেই। আমার তখন সিনিয়র অফিসার বা ব্যাংকের কোনো প্রিপারেশন ছিল না, কিছুই না। জাস্ট আমি হচ্ছে BCS-এর যে প্রিপারেশন সেটা দিয়েই প্রিলিতে হচ্ছে অ্যাপিয়ার করি।
অ্যান্ড ওই প্রিলিটা সম্ভবত আর্টস ফ্যাকাল্টি নিয়েছিল এবং সর্বোচ্চ কঠিন একটা কোশ্চেন্স ছিল। আপনারা দেখতে পারেন যে সিনিয়র অফিসার 2019 সাল ভিত্তিক, যেটার কাট মার্ক ছিল বোধহয় 38, 100তে 38, 37 কি 38, বুঝতেই পারতেছেন যে মানে কি পরিমাণে ধস নামাইছিল। তো আমার ওইখানে বোধহয় নাম্বার ছিল 43 কি 44, মানে কোনো রকমে পাস করি, যেহেতু আমার ব্যাংকের কোনো প্রিপারেশন ছিল না, জাস্ট হচ্ছে ফর্ম টুলসের জন্য হচ্ছে প্রথম একটা ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়া। তো বাট প্রিলিতে পাশের পরে আমার এই 19 সাল ভিত্তিক যে রিটেন, সেটা আসলে দেওয়া হয়নি। এটার হচ্ছে দুইটা কারণ ছিল এখানে। এক নাম্বার কারণ বা এক নাম্বার এটা ফল্টও বলতে পারেন যে আমি ব্যাংক রিলেটেড কোনো প্রিপারেশনই নেই। আমার হচ্ছে রিটেনের কোনো প্রিপারেশন ছিল না ব্যাংক রিলেটেড। কি ফোকাস রাইটিং, আমি তখন ফোকাস রাইটিং জিনিসটাই কি আমার এলিয়েন টাইপ লাগতো, মানে নামগুলো শুনলেই মনে হতো রে বাবা এটা কি নাকি ফোকাস রাইটিং জিনিসটা কি, আমি তো কিছুই বুঝতেছি না। বাট এটা যে আসলে একটা নর্মাল মানে একটা এসে টাইপের জিনিস, এইটা পরবর্তীতে যে আর কি বুঝছি যে এটা ফোকাস রাইটিং বলতে ওরকম আহামরি টাইপের কিছু না, যেটা আর কি অনেক ফরেন টাইপের একটা ওয়ার্ড শোনাই। তো তারপরে আরও বিভিন্ন ধরনের টার্মগুলো শুনতাম ব্যাংকের, ম্যাথগুলোও শুনতাম অনেক কঠিন। তো সব কিছু মিলায় ভয়ে আর কি প্রিপারেশন নেই নাই। তো রিটেন তো আসলে রেজাল্টের 1 মাস বা 3 সপ্তাহ পরেই হয়, তো তাও রিটেন দিতাম। বাট আমার ওই দিনই আরেকটা পরীক্ষা ডিজিডিএতে ছিল, সেম দিন সেম সময়, সকাল 10টার সময়। তো তখন ভাবলাম যেহেতু প্রিপারেশন নাই আমার সিনিয়র অফিসারের, সো আমি আমার ডিজিডিএর যে এক্সামটা সেটাই দিই। তো যাই হোক, ওটা দিয়েও লাভ হয় নাই, ডিজিডিএতেও হচ্ছে ফেল করছিলাম, মানে আসে নাই আর কি ডিজিডিএতে। আর এদিকে সিনিয়র অফিসার রিটেন তো মিস করলামই, বা দিলেও যে হইতো তা না। সিনিয়র অফিসার রিটেন দিলে হয়তো বা শুধু আমার একটা এক্সপিরিয়েন্স হইতো, বাট জব পাওয়া হইতো বলে আমার কাছে মনে হয় না, যে ওই প্রিপারেশনে বা আমার একদম শূন্য প্রিপারেশনে জাস্ট বসে এটা। কারণ সিনিয়র অফিসারের একটা রিটেন অনেক কম্পিটিটিভ একটা আর কি জায়গা, সো ওখান থেকে আসলে প্রিপারেশন ছাড়া জব পাওয়া অলমোস্ট ইম্পসিবল। তো এরপরে আমার নেক্সট পরীক্ষা ছিল রিটেন, 43rd রিটেন, যেটা হচ্ছে জুলাই মাসের, জুলাইয়ের 24 থেকে সম্ভবত শুরু হয়। তো ওইটা দিই, বাট ওইটাতে হচ্ছে আমি প্রথম রিটেন বা যে কোনো কারণেই হোক প্রচুর অসুস্থ হয়ে যায়। আসলে সবাই বলে যে একটা রিটেন, হ্যাঁ মানে বিসিএস একটা রিটেন হচ্ছে মোটামুটি 3 বছরের আয়ু আর কি মানুষের কমায় ফেলে, মানে এত পরিমাণে স্ট্রেস যায়। তো এখন ওটা যেহেতু আমার প্রথম রিটেন ছিল, হয়তো স্ট্রেস রিলেটেড ইস্যুই হোক আর যে ইস্যুই হোক, আমি আমার শেষ পরীক্ষা ছিল বাংলা, প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। আমি পরীক্ষা দিব কি দিব না 103-4 জ্বর নিয়ে আর কি কোনো মতে হচ্ছে ওই পরীক্ষাতে অ্যাটেন্ড করছিলাম 43 রিটেনের। আর ম্যাথ পরীক্ষাটা বেশ খারাপ হয়েছিল। ম্যাথে হচ্ছে এক্সপেক্টেড নাম্বার বা এভারেজ যে নাম্বার থাকা উচিত তার চাইতে অলমোস্ট 15-20 নাম্বার বোধহয় কম ছিল, বাট বাকি পরীক্ষাগুলো সবগুলোই ভালোই দিয়েছিলাম। বাট আসলে 15-20 কম আর অসুস্থতার কারণে এই যে গ্যাপটা আসলে কভার করাটা সো টাফ। তো 43 রিটেন দেওয়ার পরে ভাবলাম যে পড়াশোনা তো করলাম, রিটেনও শেষ হলো, একটু মানে কোনো একটা জবে জয়েন করা যায়। তো তখন হচ্ছে এভার কেয়ার হসপিটাল, যেটা ঢাকার হচ্ছে বসুন্ধরাতে, আমার বাসাও হচ্ছে মানে কাছাকাছি আর কি, মানে এভার কেয়ার থেকে খুব কাছেই। তো ওইখানে হচ্ছে অ্যাপ্লাই করলাম। তো ওইটা হচ্ছে ফার্স্ট ভাইভা ছিল, আলহামদুলিল্লাহ ফার্স্ট ভাইভাতে জবও হয়ে যায়। তো এভার কেয়ার আমি কিছু সময় ছিলাম আর কি, ওখানে জব টপ করি এভার কেয়ারে হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে, আউট পেশেন্টে ছিলাম। তো ভালোই প্যারা যাইতো। আউট পেশেন্টে আসলে সবসময় দাঁড়ায় থাকা, মানে ম্যাক্সিমাম সময় দাঁড়ায় থাকতে হতো, নাইট ডিউটি ছিল। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছিলো যে আসলে না, এইভাবে হচ্ছে না। আমার সামনে হচ্ছে 44 রিটার্নও আছে, 44 রিটার্ন বোধহয় নভেম্বরে হওয়ার কথা ছিল হচ্ছে অক্টোবরে, বাট হয়েছিল হচ্ছে ডিসেম্বরে যে। তো যাই হোক, আমি ওটা কিছু সময় করার পরে জবটা ছেড়ে দিই এভার কেয়ারে। এটা আসলে ফ্যামিলির সাপোর্ট ছিল বলে ছাড়তে পারছি। আমার বাসা থেকেও বলতেছিল যে প্রয়োজন নাই তোর, এখন হচ্ছে তুই হচ্ছে 44এই হচ্ছে ফোকাস কর, 43rd থাকলো একটা ব্যাকআপ রাখ, 44টা হচ্ছে পড়াশোনা করেই হচ্ছে দে, জব ছেড়ে দে। তো ফ্যামিলি থেকে যেহেতু সাপোর্ট পেলাম, তো সেক্ষেত্রে আর কি জব ছাড়তে খুব একটা সময় নাই, জবটা ছেড়ে দিই। তারপরে হচ্ছে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের প্রিলিতে টিকি, রিটেনও দিই। রিটেনটা ছিল হচ্ছে 44-এর একদম আগে, এটা 2022-এর নভেম্বর মাস, 18ই নভেম্বরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে রিটেনটা সেটা দিই। বাট রিটেন দিয়েই আমি বুঝতে পারি যে আমার রিটেনে আসবে না, কারণ বাংলাদেশ ব্যাংকের রিটেনে টিকার জন্য যে লেভেলের পরীক্ষা দিতে হয় আমার সেই লেভেলের পরীক্ষা হয় নাই। মোটামুটি টোকাসগুলো ভালোই লিখছিলাম, বাট ম্যাথ মাত্র হয়েছিল 2টা। হ্যাঁ, ম্যাথ যদি মিনিমাম 3টাও হইতো তাও আমি একটু আশা রাখতাম যে না, জব না হলেও ভাইভা দিতে পারবো। বাট ম্যাথ 2টা হওয়াতে আমি ওটা একদম পরীক্ষার দিনই বলছিলাম বাসায় যে না, আসবে না এটাতে।
তো যাই হোক, তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওজি অফিসার জেনারেল যেটা, সেটার প্রিলি দিলাম এবং মানে অদ্ভুতভাবে সেটার প্রিলিতে আসে নাই। এখন এটা কি কারণে আসে নাই আমি জানি না। আমার হচ্ছে সেটা বিসেট ছিল এবং বিসেট নিয়ে আমার পরিচিত অনেকের কাছে আর কি আমি শুনছি যে বিসেট নিয়ে একটা ইস্যু হয়। তো আমার নিজের ক্ষেত্রেও যেহেতু দেখলাম যে বিসেট নিয়ে একটা ইস্যু হয়েছে, কারণ কাট মার্কেট চাইতে আমার নাম্বার বেশ বেশিই ছিল, কারণ এডিতে আসছে এদিকে অফিসার জেনারেলে না আসা, এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আর কি। এবং অফিসার জেনারেলের বোধহয় কাট ছিল মেবি তখন 51-52, আমার বোধহয় প্রায় 58 বা 60 মতো মার্কস ছিল সম্ভবত, বাট তারপরও আসে নাই। যাই হোক, অফিসার জেনারেল না আসায় আবার এডি রিটেনেও হচ্ছে খারাপ হতে একটু মানে ভাবে আর কি আপসেট হয়ে পড়ছিলাম। তারপরে 44 রিটেন আসলো। 44 রিটেন বোধহয় শুরু হলো 2022-এর 29শে জানুয়ারি থেকে, 29শে ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত, মানে একদম হাড় কাঁপানো শীতের মধ্যে প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলতেছিল ওই সময় আর কি রিটেনটা ছিল। তো রিটেন শেষ করার পরপরই হচ্ছে সিনিয়র অফিসারের প্রিলি হয় 2020 সাল ভিত্তিক। 19 সাল ভিত্তিকটাই তো আমি রিটেনে হচ্ছে বসি নাই, মানে বসতে পারি নাই বা আমার প্রিপারেশনও ছিল না। তো 20 সাল ভিত্তিক যে প্রিলিটা মোটামুটি হয়েছিল, আমার এই প্রিলিতে হচ্ছে যেহেতু অনেকদিন প্রিলির টাচে আমি ছিলাম না, যার কারণে আসবে কি আসবে না এরকম একটা দ্বিধা দ্বন্দ্বে ছিলাম আর কি। মোটামুটি কাট মার্ক বোধহয় 55 এরকম, আমার মার্কও ওই 44, মানে 54 থেকে 56-7, মানে এই রেঞ্জে ঝুলতেছে, মানে হয় আসতেও পারে নাও আসতে পারে। তো আমি রিটেন আর কিছুই পড়াশোনা করি নাই, যেহেতু মানে এরকম এই ঝুলন্ত অবস্থাটা আমি এই কারণেই অপছন্দ করি যে মানে এই অবস্থায় থাকলে আসলে রিটেনের জন্য মানে যে ফোর্সে বা যে হচ্ছে রিদমে পড়া উচিত ওইটা আসে না। তো তারপর আসলো আর কি সিনিয়র অফিসার যে রেজাল্ট দিল, ওইটাতেও আর কি প্রিলিতে আসলো। আর সময় ছিল হচ্ছে বোধহয় 2 সপ্তাহের মতন, মেবি ফেব্রুয়ারির বোধহয় 10 তারিখের দিকে রেজাল্ট দিল, আর ফেব্রুয়ারির 24 তারিখে রিটেন পরীক্ষা আর কি সিনিয়র অফিসার 20 সাল ভিত্তিক, এইরকম একটা আর কি টাইম রেঞ্জ হবে। তো 2 সপ্তাহ মতো সময় পাইছিলাম। বাট পড়াশোনা আসলে বলতে কি, এই ক্ষেত্রে একটা ব্যাপার আপনাদের বলি যে আমার কিন্তু তখন অলরেডি 43 রিটেন দেওয়া, আমার 44 রিটেনও দেওয়া, 2টা রিটেন আমার দেওয়া। তো 2টা রিটেন যার দেওয়া আছে তার কাছে কিন্তু ব্যাংকের রিটেন, তখন যদি তার ব্যাংকের প্রিপারেশন নাও থাকে তারপরেও কিন্তু সে ব্যাংকের রিটেনে অ্যাপেয়ার করলে মোটামুটি মানের একটা পরীক্ষা ডেলিভার করে দিয়ে আসতে পারবে। তো বিসিএস রিটেনের মাহাত্ম কিন্তু এইটাই যে আপনি যদি বিসিএস রিটেন 1-2-3 বার দেন, আপনি বাংলাদেশের যে কোনো রিটেন পরীক্ষায় কনফিডেন্সের সাথে বসতে পারবেন। আপনার যদি ওইটার জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন নাও নিয়ে থাকেন, আপনি জাস্ট বিসিএস রিটেনের প্রিপারেশন দিয়ে বসতে পারবেন। তো আমি যখন দেখলাম যে আমার এই আর মাত্র 10-12 দিন বা 2 সপ্তাহের মতো সময় পাচ্ছি, টুকটাক হচ্ছে সিনিয়র অফিসারের ট্যাথগুলো করার চেষ্টা করলাম। ফোকাস খুব বেশি দেখার চেষ্টা করি নাই, কারণ ফোকাসটা আমি জানি যে বিসিএস রিটেনের যে প্রিপারেশন আছে সেখান থেকেই মোটামুটি কভার দিতে পারবো। আর বাকি যে সাধারণ জ্ঞান আছে সেটাও বিসিএসেরই আর কি, এই প্রিলির সাধারণ জ্ঞান বা রিটেন থেকে যেগুলো মোটামুটি সেমই, ট্রান্সলেশনও তো সেম, বাট আমাকে জাস্ট ম্যাথটা হচ্ছে এক্সট্রা এফোর্টে করতে হবে, কারণ যেহেতু আমার এডিতে, বাংলাদেশ ব্যাংকের এডিতে হচ্ছে আমি ম্যাথেই ধরা খাইছিলাম। তো ম্যাথ টুকটাক করতাম, বাট ওই সময় আমি প্রচণ্ড মেন্টাল ট্রমার মধ্যে ছিলাম। ওই সময় তুরস্কতে একটা খুব ভয়ঙ্কর ভূমিকম্প হয় 7.8, এবং ওইটা হচ্ছে ওই সময়ের মধ্যেই ছিল আমার রিটার্ন যে প্রিপারেশনের জাস্ট 3-4 দিন আগে। তো আমি হচ্ছে ওই যে কোনো কারণেই হোক ওই ট্রমাতে খুব একটা বেশি পড়াশোনা করতে পারি নাই। আমি হচ্ছে ম্যাক্সিমাম ওই রিলেটেড নিউজ, ওই রিলেটেড আর্টিকেল, ইউটিউব ভিডিওস এইগুলো দেখেই ম্যাক্সিমাম আর কি। যেহেতু ট্রমাতে থাকলে কি হয়, মানে পড়াশোনা তো হয় না, বরঞ্চ যে বিষয়ে ট্রমা আছি সেই ট্রমা থেকে হচ্ছে উদ্ধার পাওয়ার একটা থাকে, মানে একটা ব্যাপার কাজ করে আর কি। তো যাই হোক, পড়াশোনা টুকটাক করছিলাম, একদম যে করি নাই তাও না, বাট যেহেতু রিটার্নের প্রিপারেশনও ছিল, বসলাম, পরীক্ষা মোটামুটি দিলাম, বাট আবারও হচ্ছে ম্যাথেই ধরা খাইলাম বলতে গেলে। ধরা খাওয়া বলতে হচ্ছে ম্যাথ 3টা হয়েছিল আর কি। তো আমি বের হয়ে যতজনেরই শুনি ম্যাক্সিমাম সবারই 4টা বা 5টা ম্যাথ। তো আমার ফোকাসগুলো বা জিকে ট্রান্সলেশন এগুলো সবই মানে অন পার, মানে এভারেজ টাইপের ছিল, খুব যে ভালো লিখছি তাও না, মিডিয়াম ছিল আর কি। বাট ম্যাথ যেহেতু 3টা, আমি ধরে রাখছিলাম যে হয়তো আমি ভাই কল পাবো, বাট তারপরে কি হবে আমি জানি না, মানে ভাইভা থেকে জব হবে কি হবে না, নট শিওর।
তো এরপরেই হচ্ছে 20 সাল ভিত্তিক অফিসার জেনারেলের পরীক্ষা দিলাম, প্রিলি দিলাম। প্রিলিতে আসলো, রিটেন দিলাম। রিটেনে বোধহয় এই রিটেনটা ভালো হয়েছিল, মানে ম্যাথ মোটামুটি বোধহয় 5টা বা 4টা সবই হয়েছিল, বা একটা হয়তো ভুল গেছিলো। মোটামুটি ম্যাথও ভালোই করছিলাম এটাতে। তো এই 2টা পরীক্ষা দিয়ে এসে আমি বাসায় এসে আম্মুকে বলে যে আম্মু এই 2টার মধ্যে মানে সিনিয়র অফিসার হোক বা অফিসার জেনারেল হোক, যে কোনো একটাতে আর কি ইনশাল্লাহ জব হয়ে যাবে। ইয়েতে 43-44-এ তো এটা আসলে তো অনিশ্চিত, বিসিএস এর ব্যাপারে তো আসলে বলা যায় না, কিন্তু এই 2টাতে আমার মনে হচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এরপরে পরবর্তীতে আবার হচ্ছে এডির প্রিলি আসলো, মানে পরবর্তী বেজ ইয়ারের যে এডির, তো সেটার প্রিলিতে টিকলাম, রিটেনও দিলাম। বাট রিটেনটার দিন সকালে হঠাৎ করে, মানে আসলে দুর্ভাগ্য থাকলে যা হয়, মানে সকালে 6টা বা 7টার দিকে আমি ঘুম থেকে উঠে দেখি আমার পা এত পরিমাণে হচ্ছে মাসেল স্প্যাজম হয়েছে যে পরীক্ষা দিতে যাওয়ার মতন আমার কোনো অবস্থা নাই। তো প্রায় 1-1.5-2 ঘন্টা ধরে শেক টেক চললো। আব্বু আম্মু অনেক ইয়ে করলো, যতটুকু পারা যায় মানে তাদের সাধ্যমতো চেষ্টা করলো। আম্মু বলতেছিল যে পরীক্ষা দিতে যাওয়ার দরকার নাই, বাট বৃষ্টিও হচ্ছিল এদিকে, মানে প্রচণ্ড একটা দেখা যাচ্ছে প্রতিকূল অবস্থা। তো তার মধ্যে ভাবলাম যেহেতু এডির রিটেন আসলে দেওয়াটা মানে না দেওয়াটা খারাপ লাগবে, আসুক না আসুক সেটা পরের ব্যাপার। বাট অসুস্থ হই বা যাই হই, মোটামুটি যদি যাওয়ার মতন সেন্টারে বসে থাকার মতন অবস্থা হয়, পরীক্ষাটা দিয়ে আসি। তো দিতে গেছিলাম, আব্বুর সাথে গিয়েছিল ওই দিন, যেহেতু অসুস্থ ছিলাম আব্বুকে সাথে নিয়েই হচ্ছে এডির রিটেনটা দিয়েছিলাম। বাট এটাও রিটেন দিয়ে আমি বুঝছিলাম যে এটাতে রিটেনে আমার আসবে না। মানে পরীক্ষা দিয়ে তো ভাই বোঝা যায় যে আমার মানে আসবে কি আসবে না, যেখানে 100টা মাত্র পোস্ট, 100টা সিট, তো সেখানে আমি সেই লেভেলের পরীক্ষা দিই নাই। আমার মানে ওই লেভেলের পরীক্ষা হয় নাই যে এই 100 পোস্টের মধ্যে আমি ভাইবা দিতে পারবো। তো আবারও এডির আশাবাদ, 2বার হচ্ছে এডি ছ্যাঁকা দিল, বেশ ভালোভাবেই হচ্ছে ছ্যাঁকা খাইলাম এডির কাছ থেকে। তো এরপরে কিছু ভালো মুহূর্ত আর কি এই আসা শুরু করে, মানে এই যে এগুলো বললাম এই ইভেন্টসগুলা, এই পরীক্ষা টরীক্ষা সবগুলো পরে আস্তে আস্তে কিছু কিছু ভালো ভালো মোমেন্টস একটু আসতে শুরু করে, সেগুলো একটু বলি। যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, ওইটার পরীক্ষাটা ছিল এডি রিটেনের পরপরই। তো ওইটার প্রিলিতে বোধ হয় 400 জন টেকায়, তারপরে রিটেনের সম্ভবত 42 জন টেকায়। তো ওটার প্রিলি রিটেন সবই টিকে ভাইভার কল পাইছিলাম আর কি। তো ওইটা একটা ভালো ব্যাপার। এদিকে আমার 43-এর ভাইভা ছিল 13ই সেপ্টেম্বর, 43তম বিসিএস এর। আর এইটার হচ্ছে রেজাল্ট আমি পাইলাম মাইক্রো ক্রেডিটের যে ভাইভার কল, সেটা হচ্ছে 8ই সেপ্টেম্বর। সো এটা একটা মেন্টালি বুস্ট আপ করে যে আমি হচ্ছে 13ই সেপ্টেম্বর বিসিএস এর মতো একটা জায়গায় ভাইভা দিতে যাচ্ছি, বিসিএস ভাইভা, এবং এর আগে হচ্ছে আমি একটা মাইক্রো ক্রেডিটের একটা ভাইভা দেওয়ার সুযোগ পাচ্ছি। তো ওইটা একটা কনফিডেন্স আর কি বুস্ট করছিল। তো তার পরবর্তীতে এই মাইক্রো ক্রেডিটের ভাইভা বোধহয় দিলাম এই অক্টোবরের দিকে। আর এদিকে তো বিসিএস এর ভাইভা দিয়েছি সেপ্টেম্বর, মানে কাছাকাছি টাইম ফ্রেমগুলো, খুবই কাছাকাছি সময়গুলা। তো আর এদিকে হচ্ছে সিনিয়র অফিসারের ভাইবারও আবার তখন কল পাইলাম, যে সিনিয়র অফিসারটা আমি হচ্ছে ওই যে ফেব্রুয়ারিতে দিয়েছিলাম 2020 সাল ভিত্তিক, সেটার ভাইবার কল পাইলাম কিন্তু অক্টোবরে। মানে এই 3টা মোটামুটি 9 গ্রেডের জব, পাশাপাশি ভাইভা, পাশাপাশি সময়ে। তো ওই সময় একটু বেশ ভালো ফিল করতেছিলাম যে না, ভালো কিছু হয়তো বা ইনশাল্লাহ আসতে যাচ্ছে, বা ভালো কিছু হবে হয়তো বা। তো একটা একটা ভালো একটা ভাইবে ছিলাম আর কি। মানে হয় না যে আসলে সব কিছু যখন অনুকূলে যায় তখন একটা আলাদাই একটা ভেতর থেকে একটা ফিল আসে। তো ওই অবস্থার মধ্যে ছিলাম, একটা ইউফোরিক টাইপের একটা ব্যাপার। যদিও আমার জবটা কিছুই হয় নাই, বাট যেহেতু কিছু ভালো কিছু আসতেছে, ভালো কিছু আউটকাম আসা শুরু করতেছে, সো একটু মানে ভালো ফিল করাই যায়। আচ্ছা, তো তারপরে পরবর্তীতে কিছু ট্র্যাজিক ইভেন্ট বা কিছু হচ্ছে এই যে একটু উঠতেছিলাম, উঠতে উঠতে একদম ধপাস করে পড়ি আবার। সেটা হচ্ছে যে মাইক্রো ক্রেডিটের ভাইভাতে আমার আসলো না। মানে ওখানে হচ্ছে 42 জন থেকে বোধহয় 6 জন নিবে। তো 6 জনের মধ্যে ওরা 5 জনই হচ্ছে মেয়ে নিয়েছিল, 1 জন মাত্র ছেলে নিয়েছিল। 5টা মেয়েই ভাইবা দিচ্ছে, 5টা মেয়েই হচ্ছে জব পেয়ে গেছে। আর ছেলেদের মধ্যে হচ্ছে বাকি যে সম্ভবত 37 জন ছিলাম, 37 জনের মধ্যে মাত্র 1 জন জব পেয়েছে, সে সম্ভবত ঢাকা ভার্সিটির ফার্মেসি, মেবি, যতটুকু আমি জানি আর কি। তো যাই হোক, ওখানে যেহেতু আসলো না, একটা খারাপ লাগে। আমি এটা অনেক এক্সপেক্ট করছিলাম। আসলে কোনো কোনো জবে হয় কি যে না, আমি তো পরীক্ষা ভালোই দিচ্ছি, বা যেমন আমি এডির ক্ষেত্রে আমার কোনো এক্সপেকটেশনই ছিল না যেটা আসবে না, বা হচ্ছে সিনিয়র অফিসারের হচ্ছে আমি 19 সাল ভিত্তিক আমি জানতাম যে আমার প্রিপারেশন নাই, আমি পরীক্ষায় বসার মতন বসতে পারবো না। বাট মাইক্রো ক্রেডিটের পরীক্ষাটা দিয়ে আমি বুঝছিলাম যে মনে হয় মানে একটা কিছু, মানে হয় না যে সিক্স সেন্স কাজ করে একটা, তো ওই এক্সপেকটেশন একটা গ্রো হয়ে গেছিলো। বাট যখন আসলো না, ওইটা একটা অন্য রকমের একটা খারাপ লাগা। মানে ওইটা আমি 2-3-4 দিন, ইভেন 1 সপ্তাহ ধরে আমি একটা প্রচণ্ড মানে ডিপ্রেশনের মধ্যে ছিলাম
এতে আসলে যখন মানে এক্সপেকটেশন থাকে তখন খারাপ লাগার পরিমাণটাও অনেক বেশি থাকে, যখন কোনো কিছু এক্সপেকটেশন নাই তখন কোনো খারাপ লাগাও নাই। তো এই হলো ব্যাপার। এর পরবর্তীতে খারাপ লাগার ইভেন্ট আসা শুরু হয় এক এক করে। এটা তো প্রথম ধাক্কা গেল। তারপরের ধাক্কাটা আসে হচ্ছে 43-এর রেজাল্ট দেয় বোধহয় ডিসেম্বরের। এটা এই 2022-এর সম্ভবত, না 23-এর, সরি আমি তো এখন 23 সালের কথাই বলছি। 2023 সালের ডিসেম্বরের দিকে এটা রেজাল্ট দেয়। তো যথারীতি রোল সার্চ করতে করতে আমার প্রথম চয়েস ছিল হচ্ছে 43-এ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস। এটা আমি নিজস্ব প্রেফারেন্সে বা মানে নিজের ভালো লাগা থেকেই দিয়েছিলাম অডিট অ্যান্ড অ্যাকাউন্টস। সেকেন্ডে ছিল কাস্টমস, থার্ডে ছিল অ্যাডমিন। তো আমি অডিটে যখন আমার রোল পাইলাম না তখন কাস্টমসে গেলাম, কাস্টমসও পাইলাম না। তারপর আমি অ্যাডমিন আর যাই নাই, কারণ যেহেতু অডিটার কাস্টমসে না আসলে অ্যাডমিন আসার কোনো চান্সই নাই। তারপরে ট্যাক্সে গেলাম, ট্যাক্স ছিল আমার ফোর্থ চয়েস, তো নাই। তো তারপরে বুঝলাম যে আর দেখে টেখে লাভ নাই। তারপর রোলটা লিখে সার্চ দিলাম, দেখলাম যে নন ক্যাডারে আসছে আর কি। তো 43-এ তো আপনারা জানেন যে নন ক্যাডারে হচ্ছে 41-এ যেখানে 4000 জনের মতন ছিল নন ক্যাডার পোস্ট, 43-এ মাত্র হচ্ছে 600+, যার মধ্যে হচ্ছে আমি হচ্ছে জেনারেল, যেহেতু আমার সাবজেক্ট ফার্মেসি, আমার কোনো টেকনিক্যাল ক্যাডার নাই। তো জেনারেলদের জন্য মাত্র হচ্ছে পোস্ট ছিল 9th 10th মিলায় হয়তো বা 25টা কি 30টা, যেটা 41 বিসিএসেও কিন্তু ছিল প্রায় 700-800টা। হ্যাঁ, কোথায় 25-30, কোথায় 700-800। তো যাই হোক, নন ক্যাডারে আসার পর থেকে আর কি টোটালি ভেঙে পড়ছিলাম। মানে ভেঙে পড়া ঠিক না, খারাপ লাগছিল। আমার সামনে 45 রিটেন ছিল, বাট তারপরও একটা দেখা যাচ্ছে যে খারাপ লাগা কাজ করতেছিল। ইভেন আমি মানে ওই দিন স্বপ্নের মধ্যেও মানে আমি মনে হচ্ছে সারা রাত খালি রোল খুঁজে বেড়াইছি। মনে হচ্ছিল যে আমার পুরা রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট শিটে রোল পাচ্ছি না। মানে একটা স্বপ্নের মধ্যে ভয়াবহ আর কি, মানে স্বপ্ন টাইপের একটা ব্যাপার ছিল। তো যাই হোক, এটা একটা আরেকটা ধাক্কা গেল 43rd-এর। 43rd-এর কথা তো বলছিলাম এর আগে যে আমার হচ্ছে একটা পরীক্ষায় অসুস্থ ছিলাম, বাংলা পরীক্ষায় পুরোটাই 104 জ্বর নিয়ে দিয়েছি, আর ম্যাথ পরীক্ষাটা খারাপ হয়েছিল। তারপরেও একদম যে এক্সপেক্ট করি নাই তা না, কারণ বাকি পরীক্ষাগুলো ভালোই হয়েছিল, ইংলিশ, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তারপরে সায়েন্স, এই পরীক্ষাগুলো ভালো হয়েছিল। তো সব মিলে মনে হয়েছিল যে একটা কিছু হইতে পারে। তো যাই হোক, যেহেতু নন ক্যাডার সিস্টেমটাও এইভাবে আমরা 43 থেকে সাফারার, তো সেইখানেও আর কি সাফারার হইলাম ইয়েতে। এরপরে যথারীতি হচ্ছে 45 রিটার্ন ছিল সামনে জানুয়ারি মাসে, মানে এটা রেজাল্ট দেয় ডিসেম্বরে সম্ভবত, আর 45 যে রিটার্নটা সেটা সম্ভবত জানুয়ারির দিকে ছিল। তো দিলাম 45 রিটার্ন দেওয়ার কিছুদিন পরেই হচ্ছে আমার যে সিনিয়র অফিসার সেটার রেজাল্ট আসলো, 2020 সাল ভিত্তিক যেটা পরীক্ষা দিয়েছিলাম। তো সেখানেও আমার রোল আমি হচ্ছে মেরিট লিস্টে পাইলাম না। তো একের পর এক ধাক্কা, একটা হচ্ছে মাইক্রো ক্রেডিটে হইলো না, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিতে। তারপরে হচ্ছে এই 43rd-এ হচ্ছে আসলো না, নন ক্যাডারে আসলো। তো সেটা একটা। তারপরে আবার যেটা এক্সপেক্ট মোটামুটি করছিলাম সিনিয়র অফিসার, তো সেটাতেও আসলো না, কারণ এটা রিটেনটা মোটামুটি, কিন্তু ভাইভাটা আমার খুব ভালো হয়েছিল। মানে সিনিয়র অফিসার ভাইভা দিয়ে আমার মনে হচ্ছিল যে মানে আমি হচ্ছে নূরজাহান বেগম ম্যামের বোর্ডে পড়েছিলাম, তো ভাইভা দিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম। যেমন 43 ভাইভা দিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম না, আমার কাছে মনে হয়েছে আমি খুব একটা ভালো ভাইভা দিই নাই, বাট বোর্ডও আমার প্রতি বোধহয় খুব একটা সন্তুষ্ট না 43rd-এ। বাট সিনিয়র অফিসার ভাইভাটা দিয়ে মনে হয়েছিল যে না, বোর্ডও স্যাটিসফাই, এবং আমি নিজে ফিল করতেছিলাম যে আমি একটা ভালো ভাইভা দিয়ে বের হচ্ছি। বোঝা যায় তো ভাই, আপনি একটা ভাইভা দেন বা একটা রিটার্ন দেন, মানে বুঝতে পারবেন যে আপনি কেমন দিয়েছেন। তো এই আর কি। এসওতেও যখন আসলো না, তারপরে হচ্ছে অফিসার জেনারেল যেটা দিয়েছিলাম ওইটাতে আসলো, মানে এটা হচ্ছে এই তার 1-1.5 মাস পরেই আর কি। তো জনতা ব্যাংকে আসলো অফিসার জেনারেল হিসাবে। তো এটা 2020 সাল ভিত্তিকই ছিল। তো খারাপ সময় তো মোটামুটি গেল, অফিসার জেনারেল আসলো, একটু আর কি আলোর দেখা পাইলাম। তো এইখানে একসাথে আবার কতগুলো আর কি ভালো ঘটনা ঘটছে, মানে আপস অ্যান্ড ডাউনস আর কি। মানে যখন খারাপ আসা শুরু করে একসাথে অনেকগুলো খারাপ আসে, যখন ভালো আসা শুরু করে একসাথে অনেকগুলো ভালো ইভেন্টস আসে। তো এখানে অফিসার জেনারেল আসার পরে ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ এটার একটা হচ্ছে এডির পরীক্ষা দিয়েছিলাম, তো সেটার হচ্ছে ভাইভার কল পাইলাম। হ্যাঁ, ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশে। তারপরে হচ্ছে পিএসসির আন্ডারে, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারেই আর কি এটা পিএসসি পরীক্ষাটা নেয়, হসপিটাল ফার্মাসিস্ট 9th গ্রেড আর কি এটাও। তো ওইটার পরীক্ষা দিয়েছিলাম, প্রিলি পাস করলাম, রিটেন পাস করলাম, ভাইভারও কল পাইলাম। হ্যাঁ, একসাথে কিন্তু যে পিসিবি হসপিটাল ফার্মাসিস্ট যেটা হচ্ছে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে, আর এদিকে অফিসার জেনারেলে আসা, আবার সামনে হচ্ছে 46-এর প্রিলি টিকলাম, 46 রিটার্ন দেওয়া, মানে একসাথে এই এতগুলো আর কি ভালো জিনিস পাইলাম আর কি। মানে অনেকগুলা ট্র্যাজিক ইভেন্টের পরে, অনেকগুলা খারাপ লাগার পরে, ডিপ্রেশন কাটানোর পরে এই জিনিসগুলো আস্তে আস্তে আসতে থাকলো। তো ওই সময়ে যে একটা কঠিন ডিসিশন নেই আসলে, সেটা হচ্ছে আমি আমার যে জনতা ব্যাংক এসেছিল অফিসার জেনারেলে, আমি সেটাতে জয়েন করি না। তো এটা শুনে হয়তো অনেকে অবাক হতে পারেন যে জব একটা আসলো বাট সেটাকে আর কি পুরোপুরিভাবে ছেড়ে দিলাম, জয়েন করলাম না, মানে ব্যাপারটা কতটা মানে ওয়াইজ ডিসিশন হইলো আর কি। তো আসলে এখানে ফ্যামিলির সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমার ফ্যামিলি থেকে আমি সাপোর্টটা পেয়েছিলাম। ফ্যামিলি থেকে বলছিল যে তোমার সামনে হচ্ছে 44তম বিসিএসের ভাইভা, আবার একই সাথে হচ্ছে 46তম বিসিএসের রিটার্ন আছে 1-2 মাসের মধ্যেই আর কি সব। তো এইগুলা সামলায় তুমি যদি ব্যাংকের জব করো সেক্ষেত্রে তুমি তোমার বেস্ট আর কি আউটকামটা দিতে পারবে না, আউটপুটটা দিতে পারবে না। তো তুমি হচ্ছে এখন জয়েন করার দরকার নেই, পরবর্তীতে আর কি দেখা যাবে। মানে আমাকে আরও সময় দিতে চাচ্ছিল, আমার ফ্যামিলি চাচ্ছিল আমি আরেকটু দেখি, আরেকটু ট্রাই করি। তারা চাচ্ছিল না যে আমি ওই অবস্থায় জনতা ব্যাংকে মানে অফিসার জেনারেল হিসেবে জয়েন করি। তো আমার এই ক্ষেত্রে আব্বুর একটা মোটিভেশনও কাজ করছিল। আমার আব্বু তখন আমাকে বাবা বলে যে তোর আরও অনেক চাকরি হবে ইনশাল্লাহ, আমার সেই বিশ্বাস আছে। তোর চাকরি হওয়া নিয়ে আমি কখনো কোনো দুশ্চিন্তা করিনি। তো আব্বুর এই ছোট্ট একটা যে কথা বা একটা যে মানে আমার প্রতি তার যে বিশ্বাসের যে ব্যাপারটা, তো এইটা আর কি আমাকে অনেক টাচ করে। মানে তার তার এই মোটিভেশনটা বলি বা যেটাই বলি না কেন, তার এই ওয়ার্ডসগুলা আমাকে আসলে খুবই টাচ করে। তো যেহেতু একটা কথাই আছে যে পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, তো আমি সেটা খুব ভালোভাবে বিশ্বাস করি এবং ডিসিশন নিই যে অফিসার জেনারেলে জয়েন করবো না। যদিও আসলে ডিসিশনটা অনেক বেশি কঠিন ছিল আমার জন্য, কারণ ওই অবস্থায় আসলে জয়েন করলে যেহেতু আমার প্রিপারেশন মোটামুটি নেওয়া ছিল, সো মানে 44 ভাইভা বা 46 রিটেন হয়তো বা মানে চালায় নিতে পারলেও পারতাম, বাট আমি নট শিওর। বাট যেহেতু আমার ফ্যামিলি থেকে চাচ্ছে না, আমি সেখানে আর অন্য কোনো কিছু সেকেন্ড থট দিইনি, আমি জয়েন করিনি। তো এরপরে তো 44 বিসিএস ভাইভা দিলাম। ভাইভা হয়েছিল হচ্ছে গোলাম ফারুক স্যারের বোর্ডে, যেটা উনি হচ্ছে মাউশির ডিজি ছিলেন সম্ভবত। তো 20 মিনিটের মতন ছিলাম, মোটামুটি এভারেজ টাইপের একটা ভাইভা দিয়েছি। খুব যে ভালো দিয়েছিলাম তাও না, খারাপ যে খুব দিয়েছি তাও না, আমার কাছে মনে হচ্ছিল যে একটা এভারেজ ভাইভা আর কি, জাস্ট এই টাইপের একটা ফিল হচ্ছিল। বাট তারপরে তো এখন তো 44 ভাইভা বাতিল হয়ে গেল, বর্তমানে আবার হয়তো নেক্সটে আর কি মানে ভাইভা দিতে হবে আর কি। এখন বোথ ক্যাডারদের ভাইভা চলতেছে, আমাদেরটা হয়তো বা জেনারেলদের আর কিছুদিন পর থেকে শুরু হবে। তো এটা পেন্ডিং আছে এখনও। আর হঠাৎ করে এর মধ্যে হচ্ছে নিউজ পেলাম যে সিনিয়র অফিসারের যে প্যানেল, ব্যাংকে তো প্যানেল হয়, তো সেখান থেকে হচ্ছে প্যানেলে রূপালী ব্যাংকে আসছে। তো এটা আসলে লাইফে একটা আলাদা মাত্রা আর কি অ্যাড করে। মানে এতদিনের হার্ডওয়ার্ক, হ্যাঁ, এতদিনের পরিশ্রম বা এতগুলো চড়াই উতরাই পার হওয়া, এতগুলো আপস অ্যান্ড ডাউনস দেখে আসা, তারপরে প্যানেল থেকে মানে আনএক্সপেক্টেডলি টোটালি আর কি রূপালী ব্যাংকের সিনিয়র অফিসারে আসা, সেটা আসলে মানে অন্যরকম একটা ভালো লাগার কারণ হয়ে থাকে আর কি। আর টাইমিংটাও ছিল আমার জন্য আসলে একদম পারফেক্ট, যে হয়তো বা ফার্স্টেই আসলে সেক্ষেত্রে আমার মানে সামনে তো মানে ফার্স্টে বলতে জানুয়ারির যে রেজাল্টটা, তখন তো জয়েনিং হয়ে যেত ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে জয়েনিং হয়ে যেত হয়তো, সেটা এই 46 প্রিলির আগে, তারপরে 44-এর ভাইভার আগে, মানে ওই টাইমিংটা হয়তো বা স্যুট হইতো না, মানে অনেক ঝামেলা হয়ে যায় তো ওই সময় জয়েন করাটা। বাট এমন একটা সময় আসলো যে সময় জয়েন করাটা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তো এই জন্যই আসলে সবসময় বলা হয় যে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আপনার জন্য যখন যে সময়ে যেটা প্রয়োজন বা যেটা আপনার জন্য ওই সময়টাতে আসবে, তার আগেও আসবে না, তার পরেও আসবে না। তো প্যানেল থেকে আসলো এবং এমন একটা টাইমে আসলো যেটা আসলে আমার জন্য সুইটেবল একটা টাইম, বাট প্রথমবারে আসলে হয়তো বা সেটা সুইটেবল টাইম হতো না। হ্যাঁ, এই জন্য সবসময় বিশ্বাস রাখবেন, বিলিভ করবেন, আপনার জন্য যে সময়ে যে জিনিসটা আপনার প্রয়োজন আল্লাহ আপনাকে সেটাই দিবে। তো আপনার লাইফে কেন সাকসেস আসছে না এটার জন্য দেখা যাচ্ছে যে ডিপ্রেসড হওয়া যাবে না। আপনার যখন আসার তখন আপনার লাইফে সাকসেস আসবে। আপনার কাজ শুধু প্রত্যেক দিন কনস্ট্যান্টলি আপনার চেষ্টাটা করে যাওয়া।
সেটা করলে আল্লাহ ইনশাল্লাহ একসময় আপনাকে আপনার পরিশ্রমের যে মর্যাদা, পরিশ্রমের যে ফল, সেটা ইনশাল্লাহ দিবেন। তো এই তো আর কি মোটামুটি আমার 2021 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত জব জার্নির একদম ছোট করে বা একদম সামারি করে বলা। আসলে ডিটেলস বলতে গেলে সারাদিন লেগে যাবে, আমি একটু সামারি করে বলার চেষ্টা করছি। অনেকগুলো ঘটনা বা অনেক কিছুই হয়তো বা স্কিপ হয়ে যেতে পারে, সবগুলো আমার সেভাবে মনেও নাই। যতটুকু আসলে ইনসাইট দেওয়ার জন্য আর কি মনে হয়েছে যে বলা দরকার, ততটুকু বলার চেষ্টা করছি। আর এখন হচ্ছে সামনে যদি আমি বলি, আমার এর মধ্যে একটা ভাইভা দিলাম, যেটা বললাম যে হসপিটাল ফার্মাসিস্টের যে ভাইভাটা ছিল স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে, সেটা দিয়েছি। আর সামনে আমার হচ্ছে 44-এর যে ভাইভাটা সেটা আছে, সেটা ইনশাল্লাহ দিব। আর 46 রিটার্ন আছে সামনে, সেটা হয়তো বা এপ্রিলে হবে, সেটা আর কি ইনশাল্লাহ দিব। তো দোয়ায় রাখবেন যাতে এগুলো থেকে ভালো কিছু হয়, আরও বেটার কিছু যেন করতে পারি, আরও চেষ্টা যেন চালিয়ে যেতে পারি। হ্যাঁ, সামনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো যেন আল্লাহ আমার জন্য সহজ করে দেন, সেই দোয়া করবেন। আর পাশাপাশি আমি যেহেতু এক্সপেরিয়েন্স শেয়ার করেছি, এখান থেকে হয়তো আপনারা অনেকেই অনেক ইনসাইট পেয়ে গিয়েছেন। তারপরও আমি এই যে দীর্ঘ জব জার্নি বা এই ব্যাপার যে জিনিসগুলো ফেস করছি, সেখান থেকে যে যে লার্নিং যে পয়েন্টগুলো আছে সেইগুলো কিছু কিছু বলি, যেগুলো আপনাদের প্রিপারেশনে হয়তো বা হেল্পফুল হবে। আসলে এক্সপেরিয়েন্স শেয়ারিং থেকে অটোমেটিক লার্নিং চলে আসে। আপনারা হয়তো বা অটোমেটিক আর কি সাবকনসিয়াসলি লার্নিং নিয়ে নিয়েছেন, লার্নিং পার্ট পেয়ে গিয়েছেন। তারপরও যদি আমি আলাদা করে বলি, আপনারা হচ্ছে প্রথমে যে কাজটা করবেন যে একা একা পড়াশোনা করবেন, একটা গ্রুপ করে পড়াশোনা করবেন। মানে আপনার যে এই যে একটা মানে মনোটোনাস একটা যে জার্নি, একটা যে বোরিং একটা জার্নি, এত কষ্টসাধ্য একটা জার্নি, হ্যাঁ, একটা আর্জিয়াস একটা জার্নি, তো সেটাকে যদি আপনি এক্সাইটিং করতে চান, মানে এই জিনিসটাকে যদি নর্মাল করতে চান বা এঙ্গেজিং করতে চান, মানে আনন্দের সাথে পড়াশোনা, মানে জার্নিটাকে আপনি উপভোগ করতেছেন, পাশাপাশি আপনি আস্তে 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 করে আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যার কারণে একটা গ্রুপ, মানে আপনারা যারা সহযাত্রী, যারা একই এক্সপেরিয়েন্স শেয়ার করেন, যারা হচ্ছে একই পড়া পড়েন, হ্যাঁ, যাদের হচ্ছে প্রত্যেকটা কথাবার্তাও হবে হচ্ছে একই পড়াশোনা রিলেটেড, ওই টপিক রিলেটেড, ওই এক্সাম রিলেটেড, সামনে হয়তো এডি পরীক্ষা, সামনে সিনিয়র অফিসার পরীক্ষা, সামনে বিসিএস প্রিলি, মানে আপনাদের সব কিছুই হবে সেম। তো সেক্ষেত্রে আপনারা একে অন্যের যে ফিলগুলো, এগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন, একে অন্যের প্রতি ইমপ্যাথেটিক হবেন। তো এইটা আপনার মেন্টালি ভালো রাখতে অনেক অনেক বেশি সাহায্য করবে। আর এই লাইনে আপনি যদি মেন্টালি ভালো না থাকতে পারেন, আপনার জন্য এই জার্নিটা খুব কঠিন হবে। এই জন্যই এমন একটা গ্রুপ করবেন, মোটামুটি 20-25 জন হোক, 12 বেশি হোক, 12 কম হোক, গ্রুপের সাথে থাকবেন। এতে করে পড়াশোনার ডিসকাশনও হবে, আড্ডাও হবে, আনন্দও হবে, পরীক্ষাগুলো দেওয়া হবে, সব কিছু একসাথে হবে। তো সেক্ষেত্রে আমি তো ফার্স্টে বললাম যে আমাদের যে গ্রুপটা আছে লাইভ এমসিকিউ পাওয়ার রেঞ্জার্স, আপনারা চাইলে সেখানে যুক্ত হয়ে যেতে পারেন। এটা হচ্ছে প্রথম ইনসাইট গেল বা প্রথম হচ্ছে লার্নিং পয়েন্ট গেল। সেকেন্ড আমি যে কথাটা বলবো যে আপনারা প্রিলির টাচে থাকা আর কি, রেগুলার যারা হচ্ছে অলরেডি প্রিলি পাস করে গেছেন, রিটেন দিবেন বা সামনে হচ্ছে রিটেন আছে, তারা অনেকেই করেন কি যে প্রিলিটা একদম ছেড়ে দেন, প্রিলির কোনো টাচেই থাকেন না। তো এইটা আসলে ঠিক না। প্রিলির টাচে থাকাটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। কারণ আমার দেখেন, আমি যে 43-এর পরে কিন্তু আমি আর কখনো প্রিলির পড়াশোনা একদমই করি নাই, মানে একেবারেই করি না, খালি রিটেনের পড়াশোনা করছি। বাট আমি কিন্তু টাচে ছিলাম কিসের মাধ্যমে? লাইভ এমসিকিউ অ্যাপের মাধ্যমে। আমি হচ্ছে যতটুকুই সময় পাইতাম না কেন, মানে রিটেনের পড়াশোনার পাশাপাশি লাইভ এমসিকিউতে রেগুলার পরীক্ষা দিতাম। মানে সব পরীক্ষা না হলেও অ্যাটলিস্ট দিনে 1টা 2টা 3টা করে পরীক্ষা দিতাম। পরের দিন সেটা একটু সব সলভ না হইলেও ভাই 2-3টা সলভ দেখলেও তো লাভ। 2-3টা 4টা কোশ্চেন যেগুলো আমি ভুল করছি সেগুলো একটু দেখে রাখলাম, একটু ফেভারিট করে রাখলাম, মানে এই জিনিসগুলো করতাম, টুকটাক টাচে থাকতাম। পরবর্তী যে 44, 45, 46 বিসিএস জাস্ট এই টাচে থাকা দিয়েই কিন্তু পাস হয়ে গেছে। আমি কিন্তু এগুলোর জন্য আলাদা করে কোনো প্রিপারেশন নেই নাই বা আলাদা করে কোনো পড়াশোনা করি নাই। মানে প্রিলির পড়াশোনাটা কিন্তু আপনার হয় একবারই, হ্যাঁ, প্রিলির পড়াশোনা হবে একবারই, বাট বাকি সময়টা শুধুমাত্র টাচে থাকা। আর টাচে থাকার জন্য লাইভ এমসিকিউর চাইতে বেস্ট কোনো প্ল্যাটফর্ম হইতেই পারে না। এটাই সবচাইতে বেস্ট প্ল্যাটফর্ম, যেখানে আপনি পড়াশোনা করার দরকার নাই, আপনি জাস্ট পরীক্ষাগুলো দিবেন। পরবর্তীতে আপনার যখন হচ্ছে রেজাল্ট দিবে, আপনি ব্যাখ্যাগুলো যতটুকু পারেন দেখে নেবেন, যেগুলো ভুল করছেন বা যেগুলো হচ্ছে অ্যান্সার করেন নাই সেই জিনিসগুলো দেখে নেবেন। মানে এটাকেই বলে হচ্ছে টাচে থাকা। তো আপনি রিটেন পড়া পড়বেন, বাট এইভাবে প্রিলির টাচে থাকবেন, যাতে করে আপনার নেক্সটে যখন যে প্রিলি আসুক না কেন, কারণ প্রিলি একটা
কন্টিনিউয়াস পরীক্ষা, যেটা আপনার সারা বছরই থাকবে। তো আপনি যদি সেটার টাচ একদম ছেড়ে দেন তাহলে তো আপনি প্রিলি পাস করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সো এটার টাচে সবসময় থাকতে হবে, বাট এমন না যেটার জন্য আপনি আলাদা করে পড়াশোনা করবেন, আলাদা করে অনেক সময় দিবেন, এরকম কিছুই না। জাস্ট পরীক্ষাটা দিবেন আর সলভ করে নেবেন। তো এটা ছিল হচ্ছে আমার সেকেন্ড ইনসাইট, যেটা আমি মনে করি যে এটা ইফেক্টিভ হবে যারা হচ্ছে রিটেন ক্যান্ডিডেট আছেন তাদের জন্য। আর থার্ডে যদি বলি যে আসলে বিসিএস কেন্দ্রিক পড়াশোনার পাশাপাশি আমি যেটা ফার্স্ট আমার সিনিয়র অফিসার 19-এ ফেস করছিলাম, যে আমার তখন কোনো রিটার্নের প্রিপারেশন ছিল না, কিছুই ছিল না, আমি ব্যাংক রিলেটেড টার্মগুলোই ভালো মতো জানতাম না, বুঝতাম না। তো ওইটা কিন্তু একটা ফল্ট ছিল, যে আমার কিছুটা হলো হয়তো বাগায় রাখা উচিত ছিল। ঠিক আছে, তো বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন পাশাপাশি ব্যাংক কেন্দ্রিক প্রিপারেশন বা বিশেষ করে ব্যাংকের যে ম্যাথগুলা, ফোকাস রাইটিংগুলা, এইগুলা নিয়ে একটু নাড়াঘাটা করা, এইগুলার টাচে থাকা, এইগুলার একটু প্রিপারেশন নেওয়া, হ্যাঁ, বিসিএসের পাশাপাশি এই জিনিসগুলো যাতে করে আপনার একটা জব আর্লি হয়ে যায়, এটার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা বললাম যে শুধু বিসিএস কেন্দ্রিক না হতে ব্যাংক কেন্দ্রিকও হতে, বা বাকি যে জবগুলো আছে সেগুলো কেন্দ্রিক হইতে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে জব লাইনে যারা আছেন তাদের জন্য রেগুলার কিছু কিছু কাজ করা আসলে ফরজের পর্যায়েই পড়ে। হ্যাঁ, রেগুলার আপনাকে কিছু কিছু জিনিস অবশ্যই করতে হবে। তার মধ্যে হচ্ছে ম্যাথ, আপনি হচ্ছে বিসিএস হোক বা ব্যাংক হোক, রেগুলার 5 থেকে 10টা করে ম্যাথ করা অবশ্যই উচিত। ট্রান্সলেশন বিসিএস রিটেনেও আসে, ব্যাংকেও আসে। রেগুলার অল্প অল্প করে কিছু হলেও ট্রান্সলেশন প্র্যাকটিস করা উচিত। সেটা হতে পারে নিউজ পেপার থেকে, সেটা হতে পারে প্রিসেপ্টরস ট্রান্সলেশন ম্যানুয়াল যে বইটা আছে সেটা থেকে, হোয়াট এভার ইট ইজ, আপনাকে অল্প কিছু হইলেও রেগুলার 20-25 মিনিট বা আধা ঘন্টা ট্রান্সলেশনটা প্র্যাকটিস করতে হবে। কিছু ভোকাবুলারি পড়া, প্রত্যেক দিন মিনিমাম 5টা করে হলেও ভোকাবুলারি শিখতে হবে। লাইব্রেরি আর কি ভোকাবুলারি একটা বাটন আছে, আমি ট্রাই করব সেখান থেকে হচ্ছে একটা টিউটোরিয়াল করার, যে লাইভের ভোকাবুলারির যে বাটনটা বা যে শিটটা, সেটা থেকে কীভাবে সর্বোচ্চ আর কি বেনিফিটটা আপনি নিতে পারেন। তো ভোকাবুলারি রিলেটেড একটা ইনশাল্লাহ টিউটোরিয়াল বানাবো। তো আপনার রেগুলার মোটামুটি 5টা করে ভোকাবুলারি প্রত্যেক দিন শিখতে হবে। এইগুলো আপনার হচ্ছে ডেইলি কাজ, যে ম্যাথ করা, ট্রান্সলেশন করা, ভোকাবুলারি পড়া। আর আপনি যদি রিটেনের ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে প্রত্যেক দিন পেপার পড়া, অ্যাটলিস্ট 1 ঘন্টার সময় পেপারে দেওয়া। পেপারের যে সম্পাদকীয় পাতা আছে, অর্থ বাণিজ্য পাতা আছে, হ্যাঁ, একটা পেপার পড়বেন না, কয়েকটা পেপার। মানে কয়েকটা পেপার মানে এমন না যে প্রত্যেকটা পেপারের সব কিছু পড়া, জাস্ট সিলেক্টিভ ওয়েতে যে আর্টিকেলগুলা, যে টপিকগুলা আপনার বিসিএস রিটেন, ব্যাংকের ফোকাস রাইটিং বা প্রিলি এইগুলাকে কভার করে, সেইগুলাই আপনি শুধুমাত্র পড়বেন। এখন বলতে পারেন যে আসলে আমি এটা বুঝবো কীভাবে? বোঝার ওয়েই হচ্ছে পড়া। আপনি পড়তে পড়তে এবং কোশ্চেন দেখতে দেখতে, ব্যাংকের কোশ্চেন, বিসিএস কোশ্চেন দেখতে দেখতে অটোমেটিক্যালি বুঝবেন যে আমার পেপারের কোন জায়গাটায় যে হিট করতে হবে, কোন জায়গাটা পড়তে হবে। তো রেগুলার মোটামুটি অন অ্যান্ড এভারেজ 1 ঘন্টা সাফিসিয়েন্ট টাইম, 1 ঘন্টার মতন পেপার পড়বেন। এই জিনিসগুলো আর কি মানে ডেইলি আর কি পড়ার মধ্যে রাখবেন। তো এটা গেল একটা। আর আরেকটা জিনিস বলতে চাই, যে যারা হচ্ছে ভালো কোনো সাবজেক্ট থেকে পড়ছেন বা ভার্সিটি পাস করে ভালো রেজাল্ট নিয়ে আর কি বের হয়েছেন, তাদের ক্ষেত্রে আমার আর কি বলার থাকবে যে আপনারা চেষ্টা করবেন, খুব বেশি যদি আপনাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না থাকে সেক্ষেত্রে নবম দশম গ্রেডের নিচে অন্য কোনো জবে না যাওয়া। সর্বোচ্চ চেষ্টা করবেন 2-3 বছর দিয়ে হইলেও, 2-3-4 বছর লাগলেও অ্যাটলিস্ট নবম দশম শ্রেণীর একটা জবে ঢোকা। বাট এটা না হলে কিন্তু পরবর্তীতে অন্য ইয়েতে এটা অনেককেই অনেক হীনমন্যতায় আমি ভুগতে দেখছি, বা মানে এক্সপেরিয়েন্স থেকেই আর কি এটা আমি বলতেছি। তো এটা আসলে ম্যান্ডেটরি কিছু না, অনেকের অনেক মানে অর্থনৈতিক ব্যাপার থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা যে কোনো জবে ঢুকে যাবেন, কোনো প্রবলেম নাই। অনেকে এক্সপেরিয়েন্সের জন্য হয়তো বা 2-1 বছর অন্য জবে থাকতে চান, সেটাও করতে পারেন। বাট মানে লক্ষ্য থাকবে হচ্ছে এইটা, যে আপনি একটা মানে ভালো রেজাল্ট নিয়ে বের হয়েছেন ভার্সিটি থেকে, সেখানে আপনার অবশ্যই লক্ষ্য থাকা উচিত নবম, মানে অবশ্যই নবম না হলেও অ্যাটলিস্ট দশম গ্রেডের কোনো একটা জব হচ্ছে ক্র্যাক করা। আর এটা যেহেতু আপনি ভালো রেজাল্ট নিয়ে বের হয়েছেন ভাই, আপনি এটা চাইলেই পারবেন, খুব ইজিলি পারবেন। জাস্ট আপনার সেই ইচ্ছা শক্তিটা আর সেই লেগে থাকার মানসিকতাটা থাকতে হবে। তো এটাই বলার ছিল, যে আসলে যদি আপনি রেগুলার থাকেন, কনসিস্টেন্ট থাকেন, পারসিস্টেন্ট থাকেন, প্রতিদিন অল্প অল্প করে পড়েন, কিন্তু কিছু হলেও পড়েন, কিছু হলেও পড়াশোনা করতেছেন, তাহলে ভাই আপনার একটা না অনেকগুলা জব হবে। আপনি তখন চুজ করবেন যে আপনি কোন জবটা করবেন। এইরকম একটা সিচুয়েশন অবশ্যই হবে যদি আপনি পারসিস্টেন্ট থাকেন, যদি আপনি কনসিস্টেন্ট ওয়েতে প্রত্যেক দিন একটু একটু করে পড়াশোনা করেন।
বাট এমন না যে একদিন অনেক পড়ে আপনি 10 দিন পড়বেন না, আপনাকে অল্প করে পড়লেও প্রত্যেক দিন পড়াশোনার টাচে থাকতে হবে। আর যে ডেইলি যে জিনিসগুলো বললাম, ডেইলি ভোকাবুলারি, ডেইলি ট্রান্সলেশন, ডেইলি ম্যাথ, ডেইলি পেপার, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ডেইলি মেনটেন করতে হবে। তো এটাই ছিল আসলে আজকের ভিডিওর মূল থিম, ওভারঅল এক্সপিরিয়েন্স শেয়ারিং এবং সেখান থেকে কিছু ইনসাইট দেবার চেষ্টা করা। তো পরবর্তী ভিডিওতে আবার আমাদের কথাবার্তা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।